আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। আমি শুরুতে একবার অঙ্কুরের কাছে যাই। অঙ্কুর, আমরা যদি আরও একবার এই মহারাষ্ট্রের দিকে নজর রাখি এবং যে এক্সিট পোল যেখানে অধিকাংশ ক্ষেত্রেই মহাজুতিকে এগিয়ে রাখা হয়েছে, কিন্তু আবারও যেটা আমরা বারবার আলোচনা করছি যে এক্সিট পোলের রেজাল্ট সম্পূর্ণ ভিন্ন এসেছে, যেটা একদম সাম্প্রতিক অতীতেই আমাদের দেখা। সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বিশেষ করে যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে মহারাষ্ট্রের ক্ষেত্রে, সেগুলো কোন দিকে যেতে পারে, কি চলছে এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা? যে কথাটা তুমি বললে একেবারেই ঠিক। এক্সিট পোলে অবশ্যই বিজেপির হাসি চওড়া হয়েছে, কিন্তু সেটা একেবারেই না চালে বিশ্বাস নেই, কারণ তার সাম্প্রতিকতম উদাহরণ হরিয়ানার নির্বাচন। আমরা যদি দেখি যে লাস্ট এই যে নির্বাচন হলো মহারাষ্ট্রে, তাতে প্রায় 59%-এর মতো পোল হয়েছিল। যদি লোকসভা নির্বাচনের নিরিখে দেখি, লোকসভা নির্বাচনে 31টা আসন পেয়েছিল এই মহারাষ্ট্র বিকাশ আঘাড়িতে যারা রয়েছে তারা, এবং 17টি আসন পেয়েছিল এনডিএ শিবিরে যারা রয়েছে। এবং এই ইন্ডিয়া শিবির যদি মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আমরা দেখি, তাহলে প্রায় 163টি আসনে এগিয়ে রয়েছে। পশ্চিম মহারাষ্ট্র, বিদর্ভ আর মারাঠাওয়াড়া, এই তিনটি জায়গাতেই 90% আসনে যদি লোকসভা নির্বাচনে জিতেছে ইন্ডিয়া জোট, এবং সেটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে অন্তত 140টা আসন ইন্ডিয়া জোটের পকেটে যাবে। সেটা একটা চিন্তার বিষয় রয়েছে ভারতীয় জনতা পার্টির। অন্যদিকে আমরা যদি দেখি লোকসভা নির্বাচনের নিরিখে যে ইন্ডিয়া জোট, এনডিএ জোট, বিজেপি প্লাস, তারা 125টি আসনে এগিয়ে রয়েছে। এবার যদি জনবিন্যাসটা দেখি, তাহলে প্রায় 80% হিন্দু ভোট রয়েছে, যে অমারাঠা হিন্দু ভোটটাকে কনসলিডেট করার চিন্তাভাবনা করছে ভারতীয় জনতা পার্টি। এবং সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নির্বাচনী প্রচারে এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানটা দিয়েছিলেন। এই এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানটা আজকে মানে হিন্দুদের এক করার জন্য কথা বলা হচ্ছে, যেখানে বিরোধীরা বারংবার বলে থাকে যে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে, সেই বিভাজনের রাজনীতিটা হিন্দু বনাম মুসলিম। এবার মহারাষ্ট্রে মুসলিম ভোটটা 12%, যদি 12% হয়, তাহলে কিন্তু এই এক হ্যায় তো সেফ হ্যায় সেটা হিন্দুদের মধ্যে এবার ভাগ করার চেষ্টা করা হচ্ছে, মারাঠাকে অমারাঠাকে। ফলে সেটাকে কতটা গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করবেন মারাঠাবাসী, সেটা আগামীকাল বোঝা যাবে। তার বাইরে যে বিষয়গুলি রয়েছে, প্রায় 46,000 কোটি টাকা দেওয়া হচ্ছে লড়কি বাহিন যোজনার জন্য, যেটা আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে 2.5 লক্ষ টাকা যদি কারোর বার্ষিক ইনকাম হয়, তাহলে তারা কিন্তু তার জন্য উপযুক্ত বলে বিবেচ্য হবেন না। তৃতীয়ত, মহারাষ্ট্র সরকার, এই একনাথ শিন্ডের সরকার, নির্বাচন কমিশন যখন ভোট মানে বিজ্ঞপ্তি ঘোষণা করবে, ঠিক তার আগে আধ ঘন্টা আগে বোনাসের ঘোষণা করে দিল। ফলে এই ধরনের মানে বেশ কিছু, তারা 3টে সিলিন্ডার দেবে ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে এই ধরনের ডাইরেক্ট মানি ট্রান্সফার বা এই ধরনের জনমোহিনী কিছু প্রতিশ্রুতির কথা বলে তারা ভোট কিনতে চাইছে। এবার সেটাকে সাধারণ মানুষ, মহারাষ্ট্রবাসী, তারা কতটা বিবেচনা করবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে তাদের দলের মধ্যে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনবিস, এদের মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে কে মুখ্যমন্ত্রী হবেন। এবং সেটা নিয়ে আমরা বারংবার দেখেছি, অজিত পাওয়ার লোকসভায় 1টি আসন জিতলেও, তার দল এনসিপি অজিত, সেটা লোকসভায় 1টি আসন জিতলেও তিনি 45-এরও বেশি বিধানসভা আসন ক্লেম করেছিলেন। সেটা নিয়েও কিন্তু বিজেপির মধ্যে একটা সমস্যা ছিল। এবং অজিত পাওয়ারের ভাইয়ের সঙ্গেও যে সমস্যাটা আমরা দেখেছি, সেইগুলো একটা বড় ফ্যাক্টর হতে পারে, যে কারণে এই 59% ভোট পাওয়ার পরেও, মানে ভোট পোল হওয়ার পরেও, কংগ্রেস প্লাস শিবির, তারা কিন্তু যথেষ্ট বেশি আশাবাদী এই নির্বাচনে তাদের জয়ের বিষয়ে। মৌপিয়া। অঙ্কুর, তুমি আমাদের সঙ্গে থাকো।